চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের জৈব রসায়ন, তারপরে তোমার চ্যাপ্টার 3 হচ্ছে তোমার পরিমাণগত রসায়ন, চ্যাপ্টার 4 হচ্ছে তোমার তড়িৎ রসায়ন, চ্যাপ্টার 5 হচ্ছে তোমার অর্থনৈতিক রসায়ন। ঠিক আছে, তো বেসিক্যালি তোমার জৈব রসায়নটা নিয়ে হচ্ছে বাচ্চারা হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে, মনে হচ্ছে 90% লোক এটা পড়েই না। ঠিক আছে, সবাই স্কিপ করে। ঠিক আছে, তো তাহলে হচ্ছে সবাই বাকি যে চারটে অধ্যায় আছে এইগুলো হচ্ছে পড়ে ভালোভাবে। তাহলে আমার তোমার সেম রিকমেন্ডেশন থাকবে, তুমি জৈব রসায়ন বাদ দিয়ে, এটা বাদ দিয়ে বাকি যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায় ভালো মতো আগে শেষ করতে হবে। তাহলে এই চারটা অধ্যায় শেষ করতে তোমার সময় লাগবে সর্বোচ্চ 3.5 মাস। তুমি কি সিনসিয়ারলি পড়াশোনা করো? সত্যি কথা বলছি, 3.5 মাসের মধ্যে তোমার চারটা অধ্যায় শেষ হয়ে যাবে ইজিলি, বাকি চারটা অধ্যায় শেষ হয়ে যাবে। এরপরে তোমার হাতে মোটামুটি আরো তো অ্যারাউন্ড 2 মাসের উপরে সময় থাকবে, তখন তুমি জৈব রসায়ন করো। ঠিক আছে, ওকে। আর জৈব রসায়নটা পুরোপুরি এখনই করার দরকার নেই, তুমি এটা তুমি এটা ভাগে ভাগে করো। কারণ তুমি টেস্টের জন্য কিছু অংশ করে রাখবা টেস্টের আগে, তুমি টেস্টের আগে অ্যারাউন্ড 40% শেষ করে রাখো। ঠিক আছে, এরপরে তুমি টেস্টের পরে গিয়ে আস্তে আস্তে ধরো 20%, এরপরে আবার 20%, আবার একদম স্টেপ বাই স্টেপ তুমি শেষ করবা। যদি আমি যখন পড়াবো তখন আমি সবই পড়াবো। ঠিক আছে, বাট তুমি ভাগে ভাগে পড়ার চেষ্টা করো। বাকি যে চারটা অধ্যায় আছে অর্গানিক বাদে এগুলা, হ্যাঁ মাত্র শুরু হবে। বাকি যে অধ্যায়গুলি আছে এই অধ্যায়গুলো অনেক সহজ, অনেক ইজি। ঠিক আছে, যেমন প্রথম অধ্যায় আমাদের পরিবেশ রসায়ন, অনেক সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, তারপরে তোমার পরিমাণগত রসায়ন, ওইটাও ইজি। তড়িৎ রসায়ন আরো সহজ। এবং কেমিস্ট্রি সেকেন্ড পরে একটা মজা হচ্ছে এখানে ম্যাথ বেশি, মানে জৈব রসায়ন বাদ দিলে বাকি তিনটা চ্যাপ্টারে কি শুধু ম্যাথ আর ম্যাথ। এই জায়গাটা হচ্ছে একটু ভালো আছে। ঠিক আছে, ওইভাবে তোমার থিওরি পড়তে হবে না, ম্যাথ বেশি, তাও মোটামুটি পড়ে মজা হবে। ওকে, এবারে সব পরিবেশ রসায়ন। তো এই চ্যাপ্টারের নাম পরিবেশ রসায়ন হইলেও, এই চ্যাপ্টারের নাম পরিবেশ রসায়ন হইলেও অনেকে মনে করতে পারবে এখানে কি পরিবেশ নিয়ে পড়াশোনা আছে? হ্যাঁ আছে, তবে এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি ধরো 70% থেকে 75% পড়াশোনা হচ্ছে বেসিক্যালি গ্যাস নিয়ে। চ্যাপ্টারের নাম পরিবেশ রসায়ন হইলেও 70 থেকে 75% পড়াশোনা কি গ্যাস নিয়ে পড়াশোনা এখানে। আর বাকি যে 20 থেকে 25% পড়াশোনা আছে এইখানে বেসিক্যালি তোমার পরিবেশ নিয়ে অনেক পড়াশোনা আছে। পানির বিশুদ্ধতার মানদণ্ড, ক্ষরতা, এটা সেটা, বিইউডি সিইউডি, এগুলো যেটা বলছিলাম এগুলো নিয়ে পড়াশোনা আছে। বেসিক্যালি আমরা যেটা মেইনলি ফোকাস করছি গ্যাসের উপর, গ্যাস নিয়ে পড়াশোনা। তো তোমরা জানো যে আমাদের পদার্থের বেসিক ভৌত অবস্থা কয়টা? তিনটা, কঠিন, তরল এবং গ্যাস। এই তিনটা ভৌত অবস্থার মধ্যে সবথেকে সিম্পল হচ্ছে গ্যাস। গ্যাসের ব্যাপার স্যাপারগুলো অনেক অনেক সিম্পল। কঠিন পদার্থের ব্যাপার স্যাপারগুলো অনেক জটিল, তরলের ব্যাপার স্যাপারগুলো মোটামুটি একটু জটিল, বাট গ্যাসের ব্যাপার স্যাপারগুলো অনেক সিম্পল। এই জন্য আমাদের সিলেবাসে গ্যাসের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, এবং মজা কথা আমাদের পুরো সিলেবাসে তিনটা চ্যাপ্টারে গ্যাস নিয়ে পড়াশোনা আছে। যেমন ফিজিক্সের কত চ্যাপ্টার 10, ঠিক আছে না, গ্যাস নিয়ে পড়াশোনা। এরও তুমি যদি সেকেন্ড পেপার শুরু করে দাও ফিজিক্স, তাপগতিবিদ্যা শুরু করছি না জায়গা, এটা উপরটা কি গ্যাস কেন্দ্রিক পড়াশোনা, সব পুরো গ্যাস কেন্দ্রিক পড়াশোনা। এরপর আমাদের কি পরিবেশ রসায়ন, তিনটা চ্যাপ্টারে পুরো পড়াশোনাটাই ফোকাস কিসের উপরে? গ্যাসের উপরে। গ্যাসের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কি, যে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের যে কোণগুলো থাকে এগুলোর মধ্যে কি থাকে বলতো? আন্তঃকণার দূরত্ব অনেক বেশি থাকে, আর আন্তঃকণা আকর্ষণ থাকে কি সর্বনিম্ন। ওকে, আচ্ছা এরপরে তোমার গ্যাসের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, গ্যাসকে তুমি যত ইচ্ছা তত সংকুচিত করতে পারবা, আবার যত ইচ্ছা তত কি করতে পারবা? প্রসারিত করতে পারবা। এরপরে তোমার গ্যাসের যে ঘনত্ব সেটা কঠিন এবং তরল থেকে কি কম। এরপরে অনেকগুলা গ্যাস পরস্পরের সাথে মিশে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করতে পারে। ওকে, এরপরে তোমার
মানে গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি থাকে সেটা কি থাকে অনেক বেশি থাকে কঠিন এবং তরলের তুলনায়। এগুলো হচ্ছে গ্যাস নিয়ে কিছু বেসিক আমাদের বৈশিষ্ট্য, এগুলো আমরা গ্যাসের বৈশিষ্ট্য আমরা সবাই জানি কম বেশি। এখন এই গ্যাসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি গ্যাস মানে আদর্শ গ্যাস, আর একটা হচ্ছে কি বাস্তব গ্যাস। এখন তোমরা ফিজিক্সের চ্যাপ্টার 10 পড়ছো, এটা তোমার পড়াশোনা কি নিয়েছিল বলতো? আদর্শ গ্যাস নিয়েছিল। আর কেমিস্ট্রিতে আমাদের আদর্শ গ্যাস নিয়েও পড়াশোনা আছে আর কি বাস্তব গ্যাস নিয়েও পড়াশোনা আছে। এখন এই আদর্শ গ্যাস পুরোপুরি একটা কাল্পনিক ধারণা, অ্যাকচুয়ালি বাস্তবে আদর্শ গ্যাসগুলো কোনো গ্যাস নাই, এটা পুরোপুরি একটা ইমাজিনারি কনসেপ্ট। আমাদের প্রকৃতিতে যে গ্যাসগুলো পাওয়া যায় কি কি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, ক্লোরিন, এই যে গ্যাসগুলো আমাদের নেচারে পাওয়া যায় প্রত্যেকটা গ্যাস আসলে কোন ক্যাটাগরিতে পড়ে? এটা সবাই হচ্ছে কি গ্যাস? বাস্তব গ্যাস। কিন্তু তারপরেও আমরা আদর্শ গ্যাস নিয়ে পড়াশোনা করি কেন? কারণ আদর্শ গ্যাস নিয়ে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে ওখান থেকে আমরা কি বাস্তব গ্যাস সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। মানে আমরা আদর্শ গ্যাসের ইকুয়েশন দিয়ে কি বানাবো, বাস্তব গ্যাসের কি বানাবো, ইকুয়েশন বানাবো। এই জন্য আমাদেরকে অবশ্যই আগে আদর্শ গ্যাস ভালোভাবে পড়তে হবে, তাহলে আমরা বাস্তব গ্যাস বুঝবো। বুঝলেন না? যদি আমাদের বাস্তব গ্যাসের পড়াশোনাটা একটু পরে আসে। এখন আসো আমাদের যে কোনো আদর্শ গ্যাসকে আমরা যখন ডিফাইন করবো চারটা চলক লাগবে। প্রথমটা কি? গ্যাসের চাপ বা প্রেসার কি দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতের পি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের পি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, দুই নম্বর কি? গ্যাসের আয়তন বা ভলিউম কি দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতের ভি দিয়ে প্রকাশ করা হয়। এরপরে তোমার আসবে গ্যাসের মোল সংখ্যা, যেটাকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। এরপরে তোমার আসবে গ্যাসের তাপমাত্রা, যেটাকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এই হচ্ছে আমাদের একটা আদর্শ গ্যাসের চারটি চলক, পি ভি এন টি, পি ভি এন টি। ওকে, ক্লিয়ারলি আচ্ছা, এবার আসো নেক্সট। এবার দেখো আমরা যদি এই চারটা চলককে পি ভি এন টি চারটা চলককে একটা সমীকরণে নিয়ে আসি, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটাকে কি বলা হয়? আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি এটা একদম ডিরেক্টলি লিখে ফেললেন, এই সমীকরণটা কিভাবে আসছে? ওকে, তো এই সমীকরণটা কিন্তু একদিনে আসে নাই। তো বেসিক্যালি হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে তোমার গ্যাসের উপরে গবেষণা করছে, গবেষণা করার পর এক এক সময় এক এক বিজ্ঞানী গ্যাস সংক্রান্ত সূত্র দিচ্ছে। যেমন তুমি পড়ে থাকবা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এই যে সূত্রগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা দিচ্ছে, দেন পরবর্তীতে কি করছে? এই সবগুলো সূত্রকে সমন্বয় করে ফাইনালি কি এই সমীকরণটাতে পৌঁছানো গেছে। ওকে, যাতে করে একটা সমীকরণ দিয়ে আদর্শ গ্যাস সংক্রান্ত সব সমস্যা কি করা যায়? সমাধান করা যায়। তো এই সমীকরণটা কিভাবে আসছে এইটা আমরা পরে আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে আমাদের এটা আসবে। ওকে, জাস্ট আজকে ক্লাসে আমরা লিখলাম। এখন আসো আমরা একটু এই যে চারটা চলক আমরা লিখলাম, চারটা চলক সম্পর্কে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হবে। প্রথমে আসো প্রেসার বা চাপ। তো গ্যাসের চাপ কিভাবে সৃষ্টি হয়? বেসিকটা কি? বেসিকটা হচ্ছে দেখো যে গ্যাসের অণুগুলা কিন্তু কখনো স্থিতিশীল থাকে না। একটা পাত্রের মধ্যে যখন গ্যাস থাকে, গ্যাসের অণুগুলা কিন্তু কন্টিনিউয়াসলি ইতস্ততভাবে সরল রেখায় কি করতে থাকে? ছোটাছুটি করতে থাকে।
তখন গ্যাসের অণুগুলা পাত্রের দেয়ালের উপরে প্রতিনিয়ত ধাক্কা খেতে থাকে। এই ধাক্কার সময় কিন্তু পাত্রের দেয়ালের উপরে গ্যাসের অণুগুলা কি প্রয়োগ করে? বল প্রয়োগ করে। তাহলে পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলের উপরে, তাহলে পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলের উপরে গ্যাসের অণুগুলা যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে তোমার কি? গ্যাসের চাপ। গ্যাসের চাপ। অর্থাৎ একটা পাত্রে যত বেশি গ্যাসের অণু থাকবে, যত বেশি গ্যাসের মলিকুল থাকবে, প্রেসার কি তত বেশি হবে। আর গ্যাসের মলিকুল কম থাকবে, প্রেসারও কি কমে যাবে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের বুঝতে হবে চাপের একক। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকলে কিন্তু একটা ম্যাথ সলভ করতে পারবে না। ওকে, চাপের সবচেয়ে বেশি প্রচলিত একক হচ্ছে এটা, এটিএম। তো আমরা রসায়নে আমরা অলওয়েজ এটিএম ব্যবহার করব। আমরা যখন পরিবেশ রসায়নের কোনো ম্যাথ সলভ করব তখন অলওয়েজ আমরা চাপের একক এটিএম ইউজ করার চেষ্টা করব। তাহলে এক এটিএম সমান হচ্ছে আমাদের, দেখো আমাদের হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। ওকে, এরপর দেখো এই যে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে হচ্ছে তোমার 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তাহলে 76 কে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 760 মিলিমিটার। 760 মিলিমিটার। এরপরে তোমার আসবে 1 এটিএম সমান 101.325 এককটা কি দেখো? কিলো প্যাসকেল। এককটা কি? কিলো প্যাসকেল। 101.325 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল। এরপর দেখো 1 এটিএম সমান হচ্ছে 760 টন। 760 টন। 760 টন। এরপরে 1 এটিএম সমান হচ্ছে 1 বার। 1 বার। তাহলে লক্ষ্য করো, তাইলে যদি তোমার সেন্টিমিটার থেকে কখনো কিসে যাওয়া লাগে? এটিএম এ যাওয়া লাগে, তাহলে কত দিয়ে ভাগ হবে? 76 দিয়ে ভাগ। যদি মিলিমিটার থেকে এটিএম এ যাওয়া লাগে তাহলে 760 দিয়ে ভাগ। যদি কিলো প্যাসকেল থেকে এটিএম এ যাওয়া লাগে তাহলে 101.325 দিয়ে ভাগ হবে। যদি চর থেকে এটিএম এ যাওয়া লাগে তাহলে 760 দিয়ে ভাগ হবে। আর বার আর এটিএম তো কি সেম, এক্স্যাক্টলি সেম না, তারপর আমরা হচ্ছে সেম ধরছি, একটু ডিফারেন্স আছে, এক্স্যাক্টলি সেম না। আর চাপের একদম এসআই একক কি বলে, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে কি? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তবে এটা ইউজ কেমিস্ট্রিতে নাই বললেই চলে। কেমিস্ট্রিতে সবসময় কি ইউজ হয়? এটিএম ইউজ হয় সব জায়গায়। চাপ এটিএম ইউজ হয়। তাহলে ধরো এক্সামে তুমি ধরো এটা ম্যাথ করতেছো, এখন তুমি মনে করো সেন্টিমিটার থেকে কিভাবে এটিএম এ নেয় এটা তুমি ভুলে গেছো। ধরো তোমার প্রেসার এককটা কোনো ধরনের প্রেসার সেন্টিমিটার দেওয়া থাকবে, তখন তুমি ঝামেলা করে যাবে। বুঝতে পারছো কিনা? এই জন্য এককের উপর তুমি দেখে হয়েছে এগুলো। নেক্সট আমরা শিখবো হচ্ছে আয়তন বা ভলিউম। ঈদের প্রশ্ন হয় হচ্ছে বি এর প্রশ্ন। গ্যাসের আয়তনের কনসেপ্টটা কি? বেসিক্যালি গ্যাসের আয়তনের কনসেপ্ট কি? নরমালি যখন তুমি একটা আবদ্ধ পাত্রে তুমি একটা গ্যাসকে রাখবা, গ্যাসের অণুগুলা কি করবে বলো? গ্যাসের অণুগুলা কিন্তু পুরো পাত্র জুড়ে ছড়ায় ছিটায় থাকবে। ওকে, তো এই জন্য আমরা অলওয়েজ যে কাজটা করি, পাত্রের আয়তন কি আমরা গ্যাসের আয়তন ধরে নিই। পাত্রের আয়তনই আমাদের কিসের আয়তন? গ্যাসের আয়তন। এক্সাম্পল ধরো একটা পাত্রে তিনটা গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। ধরো এই আবদ্ধ পাত্রটার আয়তন হচ্ছে 10 লিটার। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত, আমাদের কত? তাহলে 10 লিটার। 10 লিটার। তাহলে নাইট্রোজেন কত? 10 লিটার। এটা কি হবে সম্ভব? পাত্রের শব্দের সমান্তরাল আছে। কার্বন ডাই অক্সাইড তিনজন মিলে 10 লিটার না, ধরো CO2 কিছু জায়গা দখল করবে, বাকি কিছু জায়গা N2 দখল করবে, বাকি কিছু জায়গা O2 দখল করবে, এরকম না? কিন্তু এটা তো সরাসরি বলতেছে নিজের ইচ্ছা মতো। হ্যাঁ, ব্যাপারটা দেখো গ্যাসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমটা না। তুমি যখন একটা পাত্রে গ্যাস রাখবা, গ্যাসের অণু কিন্তু পুরো পাত্রে ছড়ায় যাবে, মানে পুরো পাত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণু থাকবে, পুরো পাত্রে কি N2 গ্যাসের অণু থাকবে, পুরো পাত্র জুড়ে কি অক্সিজেন গ্যাসের অণু থাকবে। ওকে, এই জন্য সবার আয়তন কত? 10 লিটার। CO2 এর আয়তন 10, নাইট্রোজেনের আয়তন 10, O2 এর আয়তন 10। অনেকের মধ্যে এরকম একটা মিসকনসেপশন থাকে যে আচ্ছা তিনটা গ্যাস আছে তাহলে মনে হয় CO2 দখল করবে 2 লিটার, N2 দখল করবে 5 লিটার, আর O2 দখল করবে কত?
3 লিটার, কিন্তু ব্যাপারটা মোটেও এরকমটা না। তাহলে পাত্রের আয়তন কি আমরা কি অলওয়েজ গ্যাসের আয়তন ধরে নিব। তাহলে এই পাত্রে যদি 10টা গ্যাসও থাকে, 10টা গ্যাসও থাকে, সবার আয়তন অলওয়েজ কত হবে? 10 লিটার, 10 লিটার। ওকে, 10 লিটার। ধরো আমি করলাম কি, এই 3টা গ্যাস কি আমি এই 10 লিটার পাত্র থেকে ট্রান্সফার করে ধরো আমি 5 লিটার আয়তনের একটা পাত্রে নিয়ে গেলাম, স্থানান্তরিত করে। ওকে, তাহলে গ্যাসের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে গ্যাসকে তুমি যেই যতটুকু জায়গার মধ্যেই রাখো ততটুকু জায়গার মধ্যে সে নিজেকে কি করে নেবে? অ্যাডজাস্ট করে নেবে। কথাটা বুঝতে পারছো? গ্যাসকে তুমি অল্প জায়গার মধ্যে রাখলে সে অল্প জায়গার মধ্যেই থাকবে, গ্যাসকে অধিক জায়গার মধ্যে রাখলে সে অধিক জায়গার মধ্যেই থাকবে। এই জন্য আমরা যখন ম্যাথ সলভ করব, আমরা যখন CO2 এর জন্য ইকুয়েশন লিখব তখন সেখানে আয়তন কত বসাবো? 10 বসাবো। নাইট্রোজেনের ইকুয়েশনে আয়তন কত বসাবো? 10 বসাবো। অক্সিজেনের ইকুয়েশনে আমরা আয়তন কত বসাবো? 10 বসাবো। আমরা যখন আবার পুরো পাত্রের জন্য ইকুয়েশন লিখব তখন আয়তন কত বসাবো? 10ই বসাবো। এই জন্য আয়তন নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। পাত্রের আয়তনটাকে আমরা গ্যাসের আয়তন অলওয়েজ ধরে নিব। আচ্ছা, এবার আসো আয়তনের একক। তো কেমিস্ট্রিতে আয়তনের সবচেয়ে প্রচলিত একক হচ্ছে কি? লিটার। এটা সবচেয়ে বেশি ইউজ হবে। চাপ এটিএম, আয়তন হচ্ছে লিটার। তোমরা সবাই এটা জানো। 1 লিটার মানে কত বলো? 1 লিটার মানে হচ্ছে 1000 ml। 1 লিটার মানে 1000 ml। আচ্ছা, 1000 ml। আবার 1 ml মানে হচ্ছে কি দেখো? 1 সেন্টিমিটার কিউব। তাহলে 1000 ml কি হবে? 1000 সেন্টিমিটার কিউব। আবার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে কি? সিসি। 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি। তাহলে দেখো ml, সেন্টিমিটার কিউব, সিসি, তিনটাই কি সেম জিনিস, তিনটাই সেম জিনিস, তিনটাই সেম জিনিস। এরপর আসো 1 লিটার মানে হচ্ছে কত? 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব। ঠিক আছে? আর আরেকটা বিষয় মাথায় রাখবা, 1 মিটার কিউব সমান হচ্ছে তোমার 1000 লিটার। 1 মিটার কিউব সমান হচ্ছে কত? 1000 লিটার। এটা কিছু মাথায় রাখবা যে মিটার কিউব থেকে লিটারে যাইতে গেলে 1000 দিয়ে গুণ করা লাগবে। আর লিটার থেকে যদি কখনো কোথায় আসতে হয়, মিটার কিউবে আসতে হয়, তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হয়। তুলে ফেলো। বুঝছো? আচ্ছা, ভালো। তাহলে এই হচ্ছে আমাদের আয়তন সম্বন্ধে কথাবার্তা। এরপরে আসো আমাদের গ্যাসের মোল সংখ্যা, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ছোট হাতের n দিয়ে। তো গ্যাসের মোল সংখ্যা মূলত গ্যাসের পরিমাণকে তোমার নির্দেশ করে। এখন দেখো গ্যাসের মোল সংখ্যা কি কি উপায়ে বের করা যায়। প্রথম হচ্ছে এটা n সমান হচ্ছে W/m। তার মানে গ্যাসের ভরকে যদি গ্যাসের আণবিক ভর বা গ্যাসের মোলার ভর দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাওয়া যাবে গ্যাসের মোল সংখ্যা। যদি লিটার একক আয়তনকে 22.4 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে গ্যাসের মোল সংখ্যা। তবে এটা অনলি কোন শর্তে, কোন কন্ডিশনে? এসটিপি তে, এটা অনলি এসটিপি। এসটিপি। আচ্ছা, এবার তোমরা এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড কি প্রেসার। তাহলে প্রেসার কত? 1 atm, টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আচ্ছা, এরপর আসো এটা যদি লিটার এককে আয়তনকে, যদি লিটার এককে আয়তনকে, যদি লিটার এককে আয়তনকে 24.789 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলেও পাওয়া যায় গ্যাসের মোল সংখ্যা। তবে এটা কোন কন্ডিশনে কিছু তোমার এসিটিপি। এসিটিপির মূল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, বা এটাকে মাঝে মাঝে অনেক টেক্সট বুকে এটাকে এনটিপিও বলা হয়। এনটিপি মানে হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে? তো এসিটিপি তে প্রেসার একই থাকে বাট তাপমাত্রাটা হচ্ছে কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন থাকে। আর এনটিপির ক্ষেত্রে অনেক টেক্সট বুকে দেখা যায় যে তোমার প্রেসারটা একই থাকে আর তাপমাত্রা অনেক টেক্সট বুকে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন লেখা থাকে। এরপর হচ্ছে তোমার কি না, গ্যাসের অণুর সংখ্যাকে যদি তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দাও, গ্যাসের অণুর সংখ্যাকে তুমি
ভাগ দাও তাহলে কি পাওয়া যায় গ্যাসের মোল সংখ্যা পাওয়া যায় আর কিছুক্ষণ আগে আমরা তো PV এনার্জি লিখে আসলাম সেখানে তোমার কি n সমান সেখান থেকে কি লেখা যাবে PV বাই RT তো এটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করব এই প্রত্যেকটা ফর্মুলায় তোমার কম বেশি বিভিন্ন জায়গায় তোমার ইউজ হবে ঠিক আছে সবগুলো ইউজ হবে ওকে এটা হচ্ছে মানে প্রশ্নে কি চাইছে তার উপর ভিত্তি করে আমরা ইকুয়েশন পুট করব যদি আমাদের প্রশ্ন অনুসরণ করা যায় তাহলে আমরা এটা ইউজ করব প্রশ্ন যদি হচ্ছে গ্যাসের ভর চাই তাহলে এটা ইউজ করব প্রশ্ন যদি গ্যাসের আয়তন চাই তাহলে আমরা গ্যাসের যদি আয়তন চাই তাহলে আমরা কি এটা ইউজ করব আচ্ছা এই হচ্ছে আমাদের গ্যাসের মোল সংখ্যা সম্পর্কে কথাবার্তা নেক্সট আমাদের আসবে হচ্ছে 4 নাম্বার চলক সেটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা যেটা আমরা বড় হাতে T দিয়ে প্রকাশ করব দেখো এখন থেকে কোন ইকুয়েশনে তোমার তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে বসানো যাবে না সব ইকুয়েশনে তাপমাত্রা অলওয়েজ কিসে বসবে কেলভিনে বসবে ইচ এন্ড এভরি ইকুয়েশনে তাপমাত্রা কেলভিনে বসবে এখন তোমরা সবাই জানো যে কেলভিনে কিভাবে কনভার্ট করে সেলসিয়াস থেকে 273 যোগ করলেই কি সেলসিয়াসে কেলভিনে চলে যাবে এখন কয়েকটা সেলসিয়াস টেম্পারেচার তুমি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা কেন তুমি যখন ম্যাথ করতে যাবে দেখবে কি এই তাপমাত্রাগুলো কোশ্চেনে বারবার আসবে কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত 273 কেলভিন এরপরে তোমার আসবে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তোমার কি 298 কেলভিন এরপরে হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কি 300 কেলভিন 30 ডিগ্রি সেলসিয়াস এটা কত 303 কেলভিন এরপর হচ্ছে তোমার কি 40 ডিগ্রি সেলসিয়াস তোমার কি 313 কেলভিন ওকে নেক্সট আমাদের কি হবে নেক্সট চলো এবার আদর্শ গ্যাস সংক্রান্ত ম্যাথ তুমি কিভাবে সলভ করবে ওকে সলভ করবে বাবা দেখো তো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটি কি PV এনার্জি এই পুরো ইকুয়েশনে শুধুমাত্র r হচ্ছে যে চেঞ্জ হয় না শুধুমাত্র r অপরিবর্তনশীল মানে r ছাড়া বাকি চারটা চলকই কি পরিবর্তন হতে পারে ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যাপারটা এমন না যে চারটা চলকই চেঞ্জ হবে এমন হতে পারে চারটা চলকের মধ্যে তিনটা চেঞ্জ হয়েছে একটা চেঞ্জ হয়নি এমনও হতে পারে চারটা চলকের মধ্যে দুইটা চেঞ্জ হয়েছে বাকি দুটো কি চেঞ্জ হয়নি ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে এখন দেখো তাহলে যদি r কে আমরা এখান থেকে আলাদা করে লিখে দিতে পারি r সমান দেখো কি লেখা যায় PV আপন NT লেখা যায় PV আপন NT লেখা যায় আচ্ছা এখন তুমি মনে করো যে গ্যাসের প্রাথমিক চাপ হচ্ছে P1 ওকে গ্যাসের প্রাথমিক চাপ হচ্ছে P1 গ্যাসের প্রাথমিক আয়তন মনে করো V1 গ্যাসের প্রাথমিক মোল সংখ্যা মনে করো N1 গ্যাসের প্রাথমিক তাপমাত্রা মনে করো কি T1 মনে করো তাহলে কি লেখা যাবে R সমান P1 V1 ভাগ N1 T1 আচ্ছা এখন মনে করো গ্যাসের চাপ P1 থেকে চেঞ্জ হয়ে P2 হয়ে গেল গ্যাসের আয়তন V1 থেকে চেঞ্জ হয়ে V2 হয়ে গেল গ্যাসের মোল সংখ্যা N1 থেকে চেঞ্জ হয়ে N2 হয়ে গেল গ্যাসের তাপমাত্রা T1 থেকে চেঞ্জ হয়ে T2 হয়ে গেল অর্থাৎ P চেঞ্জ হইছে V চেঞ্জ হইছে N চেঞ্জ হইছে T চেঞ্জ হইছে বাট এই PV ভাগ NT যে অনুপাত এই অনুপাত কিন্তু অলওয়েজ কি থাকবে R এর সমানই থাকবে এটা কখনো চেঞ্জ হবে না PV NT চেঞ্জ হতে পারবে বাট PV আপন NT যে রেশিও এটা অলওয়েজ কি থাকবে কনস্ট্যান্ট ফিক্সড তাইলে আমরা এখানে কি লিখতে পারি এটা লিখতে পারি P1 V1 ভাগ N1 T1 সমান P2 V2 ভাগ N2 T2 এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য কি সূত্র সার্বজনীন সূত্র যেটা দিয়ে তুমি আদর্শ গ্যাসের ইচ এন্ড এভরি ম্যাথ সব ম্যাথ তুমি কি করতে পারবে দিয়ে সলভ করতে পারবে সব ম্যাথ সলভ করতে পারবে সাদা সাদা ওষুধগুলো দিয়েছে এটা হচ্ছে ন্যাপথালিন এটা ন্যাপথালিন সাদা স্যার ওই যে বৃষ্টি হয়েছে তো একটু আর্দ্রতা ছিল স্যাঁতস্যাঁতে একটু করে বিষয় ছিল যে বৃষ্টি হইল এই বছর 403 নারে 2 নম্বর যদি কম পানি ছিল এক ক্যারেট হয়ে গেছে
নো বোট আছে না এটা বোট আছে এটা কোন ছিল না আর কিছু প্রমোশন 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 ছিল এত পানি আর পানি আনতে গেছি খাওয়ার বিদেশি ভাষা থেকে এই প্রমোশন বাড়িতে ও আমাদের ওই আমি যে এলাকা থেকে ওই দিকেও পানির সমস্যা নাই বিস্তলা বাসায় কোনো পানি উঠছে না হ্যাঁ এটা আসলে এরকম এগুলো আমি যখন ছোট ছিলাম আমি যখন বড় লাইফ ছিলাম তখনও একটু পানি থাকতো তখন আমি তো এইভাবে সমান পানি পার দিয়ে আমি প্র্যাকটিস যেতাম তো এখন একটু বৃষ্টির কোনো প্র্যাকটিস আসবে কোমর সমান পানি দিয়ে প্র্যাকটিস প্যান্ট হচ্ছে লজ্জাস্থান হেফাজত করে এর উপর হচ্ছে প্রাইভেটে যেতাম কথাটা বুঝতে পারছি এরকম দিন কাটাইছি লুট বার করতে না ভাই লুঙ্গি বেরেছে তাই জিন্সের প্যান্টই পরা থাকতো জিন্সের প্যান্ট এত পছন্দ এই দুটোই জিন্সের প্যান্ট ডোলা স্কোর রকম মান সম্মান বাঁচাইয়া ঠিক আছে প্রাইভেটে যেতাম এখানে পর্যন্ত আপনি এখানে তো তখন তো দুটো বাংলাতে ভাষা আমি ইন্টারনেটে দেখলাম ভাষা ছিল 40টা মিনিট তো ওই জায়গা একটু নিচু 40 নম্বর যে লাইনটা এবার ভাই দুই নম্বর কমেন্টে বোট নামছে দুইটা এখন ধরো এই পানি যেগুলো পানি এগুলো তো শুধু বিষাক্ত পানি বৃষ্টি পানি এগুলো তো ড্রেনের পানি ময়লা পানি এই পানি তো বেশিক্ষণ থাকলে হ্যাঁ এর হচ্ছে মানুষের মল মূত্র যত পানি আছে সব পানির সাথে মিশছে কারণ এটা ড্রেনের সাথে কানেক্টেড না ঠিক আছে দুই দিন আগে হচ্ছে এখানে পানি ছিল রাস্তায় তো এখন দেখতেছি যে পানিতে নামা ছাড়া আর কোনো উপায় নেই প্যান্ট গুটায় পানিতে পা দিয়েছি হাই কি গরম উষ্ণ পানি আমার গরম কিছুক্ষণ হয়। আগে কোনো ব্যক্তি ওই জায়গায় যেখানে যাচ্ছিল বলছে কি করে বাসায় তার এত বেগ পেয়েছে যে বাসায় যাওয়ার অপেক্ষা করে নাই তো ওইখানেই প্রাইভেটে যাওয়ার কথা ছিল তো কিছু করতে পারি আমি আলিশায় যাই পা ধুয়ে আসছি আচ্ছা আচ্ছা যে বিরক্তিকর আর ধসে গেছে আপনার কর্নের মধ্যে পিলার ধসে গেছে ওয়াল আচ্ছা এখন জুলাই মাসে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই বৃষ্টি হয় পিলারের ওয়াল তবে গত বছর থেকে এবছর বৃষ্টি কিছুটা বেশি ছিল এটা মানতে হবে গত বছরও এই সময় বৃষ্টি ছিল জুলাই মাসটা এমন কিছু করার নেই এটা আসলে বর্ষাকাল 40 বছরে বলে সর্বোচ্চ বৃষ্টি এরপরে ভারী বৃষ্টিপাত হয়তো বা এরপর থেকে আর হবে না মানে এরপরে বৃষ্টি হবে এরকম ভারী হবে না মানে বৃষ্টি হবে থেমে থেমে হবে ঠিক আছে এরকম ভারী হবে না ওই মৌসুমী বায়ু যেটা থাকে ওইটার কারণে বৃষ্টি হবে তো দুই তালা তো মজা ছিল হ্যাঁ মজা ছিল দুই তালা ছিল দুটোলা তো আরামই এবার আমরা আমাদের এই কোশ্চেনটাকে কিভাবে অ্যাপ্লাই করবো এটা আমরা এখন শিখবো ছবিটা আমরা দেখি তো আমরা এই কোশ্চেন লিখলাম আমরা লিখলাম যে ভাইয়া যে p1 u1 অথবা n1 t1 সমান p2 b2 অপর n ওকে এখন যখন তুমি আদর্শ থেকে কোনো ম্যাথ সলভ করবা তুমি কোশ্চেনটা পড়ে আগে বোঝার চেষ্টা করবা ভাইয়া যে এই চারটা চলকের মধ্যে কোন কোন চলকগুলো চেঞ্জ হচ্ছে না আর কোন কোন চলকগুলো চেঞ্জ হচ্ছে এটা তোমার কাজ এইটা তুমি যদি প্রপারলি ফাইন্ড করতে পারো তোমার শেষ ওকে এখন দেখো প্রশ্নের মধ্যে শব্দগুলো কিভাবে উল্লেখ থাকে ধরো যদি চাপের মান চেঞ্জ না হয় তাহলে প্রশ্নটা উল্লেখ থাকবে স্থির চাপ তাহলে প্রশ্নের মধ্যে এরকম ল্যাঙ্গুয়েজ যদি থাকে স্থির চাপ বুঝে নিতে হবে কি চাপের মান অপরিবর্তনশীল যদি প্রশ্ন উল্লেখ থাকে সমচাপ সমচাপ সমচাপীয় তাহলে বুঝবা কি প্রেসার কি আছে অপরিবর্তনশীল প্রেসার চেঞ্জ হচ্ছে না আচ্ছা এরপর যদি প্রশ্ন উল্লেখ থাকে সম আয়তনীয় বা নির্দিষ্ট আয়তন এরকম শব্দ যদি প্রশ্ন উল্লেখ থাকে তাহলে বুঝে নিবা আয়তন চেঞ্জ হচ্ছে না যদি বলে নির্দিষ্ট পরিমাণ গ্যাস যদি প্রশ্ন উল্লেখ থাকে নির্দিষ্ট পরিমাণ গ্যাস তাহলে বুঝবা কি n অপরিবর্তনশীল ওকে এখন দেখো অনেক সময় প্রশ্নে মানে নির্দিষ্ট পরিমাণ গ্যাস শব্দটা 90% টাইমে হচ্ছে উল্লেখ থাকে না তখন তোমাকে বাই ডিফল্ট বুঝতে হবে যে গ্যাসের পরিমাণ কি আছে নির্দিষ্ট কিছু কিনা ওকে আচ্ছা এরপরে দেখো যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে তাহলে প্রশ্ন উল্লেখ থাকবে নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় বা কি স্থির তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে আচ্ছা এখন ধরো মনে করো তুমি প্রশ্ন করে এটা বুঝলা যে আচ্ছা
প্রশ্ন করে আমি এটা বুঝলাম যে গ্যাসের মোল সংখ্যা কি নির্দিষ্ট, গ্যাসের তাপমাত্রা নির্দিষ্ট। তাহলে এন আর টি এই দুজন কি আছে, স্থির আছে, এই দুজন কি আছে, কনস্ট্যান্ট। তাহলে যারা কনস্ট্যান্ট থাকবে, যারা চেঞ্জ হবে না, তাদেরকে সমীকরণ থেকে বাদ দিব, তাদেরকে সমীকরণ থেকে বাদ দিব। তাহলে যারা স্থির থাকবে তাদেরকে সমীকরণ থেকে বাদ দিব। তারা বাদ গিয়ে বাকি চলকগুলোর মধ্যে কি অটোমেটিক্যালি রিলেশন তৈরি হয়ে যাবে। তাহলে দেখো যদি n এবং t স্থির থাকে তাহলে n এবং t কাটা দুই পাশ থেকে, তাহলে সমীকরণ কি দাঁড়াবে, p1 v1 সমান p2 v2। এই চিত্রটিকে কি বলা হয়, বয়লের সূত্র, সবাই পাই এটা। এরপর দেখো যদি n স্থির থাকে আর p স্থির থাকে তাহলে n আর p দুই পাশ থেকে কাটা, তাহলে কি পাবো আমরা পাবো v1/t1 সমান v2/t2, যেটার নাম কি চার্লসের সূত্র। আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে এই প্রত্যেকটা সূত্র বিস্তারিতভাবে পড়ব। ওকে, আচ্ছা এরপর ধরো তোমাকে আমি বলি যে ভাই কি কি স্থির। এবার ধরে বললাম n স্থির, v স্থির, এই দুজন স্থির, এই দুজন কাটা যাবে, কি পাবো বলতো, তাহলে n আর v যদি বাদ চলে যায় কি পাবো, চাপ আর তাপমাত্রা। চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক চলে আসবে। তাহলে দেখো দেখো কি আসবে, p1/t1 সমান কি আসবে, p2/t2। ওকে, আচ্ছা এবার একটা কথা বলি, এটা বেসিক জেনে রাখো। যখনই দুইটা চলকের মধ্যে দেখো, যখনই দুইটা চলক এরকম গুণাকারে থাকবে, মনে রাখবা, এটা শিখে নাও। যখনই যে কোনো দুইটা চলক, দুনিয়াতে যত ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যখনই দুইটা চলক এরকম গুণাকারে থাকবে, তো চাপ এবং আয়তন কি হবে, আছে কিনা, গুণাকারে আছে না, গুণ, তখনই বুঝবা ওই দুইটা চলকের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক, গুণাকারে থাকলে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে চাপ এবং আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক, v সমানুপাতিক 1/t। তাহলে চাপ এবং আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক, তারপরে চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে। আচ্ছা, আর যখনই দুইটা চলক দেখবা এরকম ভাগাকারে আছে, ওকে, তখনই বুঝবা এরা সমানুপাতিক সম্পর্কে থাকে, আয়তন এবং তাপমাত্রা সমানুপাতিক সম্পর্কে থাকে। মানে হলো তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বাড়ে, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়। তাহলে বলো পি আর টি ভাগাকারে আছে, এটা কি সম্পর্ক, সমানুপাতিক। এটা এই সূত্রের নাম কি, এটার নাম হচ্ছে, এটাকে বলে গেলুসাকের সূত্র। গেলুসাক, তোমরা যে গেমিং করছো ওই গেম, এটা বিজ্ঞানীর নাম চলে গেল নাসু ভাই, কি চলে গেছে নাসু ভাই, যে গেল স্যার পি ইজ ইকুয়াল টু পি, চলে গেছে সমানুপাতিক সম্পর্ক। ভাই আগে ফ্রান্স আর স্পেনে খেলা দেখছে, খেলা দেখে আসলে আমি তো ফ্রান্স সাপোর্টার ছিলাম, আমি খুব হতাশ খেলা দেখে। হতাশ ভাইয়া দেখে ফ্রান্স কিছুই খেলতে পারেনি, জিরো পারফরম্যান্স। শেষে যে কাউন্টারগুলো ভালো করছে, বাকি আর স্পেন এমন একটা টিম, ওরা হচ্ছে বল পায় আর কি, খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। স্পেনের মিডফিল্ড খুব ভালো, ফ্রান্স তো মিডফিল্ডে বলই পায় না, মানে মিডফিল্ড থেকে বল সাপ্লাই না দিলে তোমার যতই ভালো অ্যাটাকার হোক না কেন বল খেলতে পারবে না। আর স্পেনের ডিফেন্স বেশ শক্ত, তত ভালোই খেলেছে। স্পেনই জেতার সম্ভাবনা বেশি কিছু না, আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে ভালো ফাইট দিবে। তুমি আর্জেন্টিনা আসলে
হাজির সামনে কি হবে না মানে সবাই হাজির না করে তুই বেঁচে দেয় এত খেলা ভালো দেখে লেগেছে কিছু কিছু না যা খালি খেলা দেখো গোল হলে কি উদযাপন করো তাও দেখেছি অনেক আগে। যাক আমাদের শেষে আর্জেন্টিনা সাপোর্টই বেশি। বেশি ব্রাজিল বাদ পড়া যেতে আমারও খারাপ লাগছে আসলে মানে ব্রাজিল খেলার মানে উন্নয়ন থাকবে হ্যাঁ একটু ইয়া থাকতো। বিশ্বকাপ উন্নয়ন একদমই কমে গেছে আর এখন আবার এই বাংলাদেশ আবার ফার্মের মুরগির আবির্ভাব ব্রাজিলে হয়ে খালি ভিনি জুনিয়র যতটুকু একটু ক্যারি দিয়ে নিয়ে গেছে তাছাড়া হ্যাঁ, এবার ব্রাজিলের এই পারে team- নাই আর লাস্ট যারা টাইম বিশ্বকাপ অনুসারে তো সিজনাল ফ্যান মানে যারা 4 বছর পর বিশ্বকাপ দেখে যারা হচ্ছে আবেগী সাপোর্টার তাদের কাছে তো মনে হলো না আমার টিম ভালো করে হয়তো বিশ্বকাপ কিন্তু আমরা যারা রেগুলার ফুটবল খেলা দেখি আমরা তো ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারের খেলা সারা বছর দেখি ভিনি জুনিয়র কেমন খেলছে সারা বছর ক্লাব ফুটবল তো রেগুলার দেখি তারপরে এই জন্য বুঝি আসলে ব্রাজিলের এই টিম কোনোভাবেই বিশ্বকাপ জেতার মতো টিম না আমরা আশা করছিলাম ব্রাজিল হয়তো কোয়ার্টার পর্যন্ত যাবে পায়ে সেমি আমরা এক্সপেক্ট করছিলাম কিন্তু মানে রাউন্ড অফ সিজন থেকে বাদ করবে এটা আমরা আশা করিনি কেপ ভার্দার এবার খেলাটা ভালো ছিল কেপ ভালো ভার্দার চেষ্টা করছে ওফ সেই কেপ ভার্দার হাওয়া বের করে দিয়েছে সম্পূর্ণ আর্জেন্টিনার অবস্থা খারাপ করে দিয়েছে একেবারে ওরা মেইন কথা ছিল আর্জেন্টিনা প্রথমে লাইটলি নিয়ে নিছে কেপ ভার্দারকে এই জন্য বন্ধু দুটা গোল খাইছে আর তারপর বজিনা দাঁড়ায় আছে একদম ইয়ার সামনে ভাইয়া বজিনাকে ফলো দিছেন না ফলো জানি বুঝিনা তো একটা বিশ্বকাপে ক্যারিয়ার বদলে গেছে এটাই প্রমাণ করে আসলে মানুষ আসলে তার জীবনের যে কোনো স্টেজেই সাকসেসফুল এবার তুমি আজকে হয়তো বা সাকসেসফুল না তুমি কিন্তু চাইলে 35 বছর বয়সে তুমি সাকসেসফুল হতে পারবে 40 বছর বয়সে গিয়ে হতে পারবে সাকসেস হওয়ার কোনো বয়স নেই তোমার চেষ্টা চালিয়ে যেতে হবে চলো এই দিন আমাদের হলো এবার চলো আমরা আরো একটা দেখি এবার চলো কোনটা স্থির করবো এবার চলো আমরা আমরা পি আর টি কি ধরি স্থির এবার চলো পি আর টি কে স্থির ধরি বুঝলি দেখো পি আর টি যদি স্থির হয় চাপ এবং তাপমাত্রা যদি স্থির হয় তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে ইকুয়েশনটা হবে v1 বাই n1 আমাদের v আর n এর মধ্যে রিলেশন সমান হবে v2 বাই n1 ঠিক আছে এইটা আসবে এইটাকে তোমার বলে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র অ্যাভোগাড্রোর সূত্র ওকে তাহলে আমাদের মৌলিক সূত্র ভাই চারটা কি কি বয়েলের সূত্র চার্লসের সূত্র গেলুসাকের সূত্র আর হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র এই হচ্ছে আমাদের চারটা মৌলিক সূত্র ওকে আচ্ছা এবার এরপরে তোমার দেখো যদি শুধু n স্থির থাকে দেখো যদি শুধু n স্থির থাকে যদি শুধু n স্থির থাকে n স্থির থাকে তাহলে শুধু n কাটা যাবে চাপ থাকবে আয়তন থাকবে তাপমাত্রা থাকবে ভাই এখানে কি আয়তন আর আয়তন এই সংখ্যার সমান হবে হ্যাঁ তাহলে যেহেতু ভাগ আকারে আসলে কি সমানুপাতিক ভাগ আকারে থাকলে কি v সমানুপাতিক কি হবে n তাহলে কি কি বলতে পারবো? আয়তন দুটো ডিভাইডেবল জিনিস না আবার একটু না ব্যাপারটা তুমি এভাবে বুঝো এভাবে চিন্তা করো যে মনে করো একটা জায়গায় এই রুমটার মধ্যে ধরো একটা যে কোনো একটা জায়গাতে আর কি মানুষ যত বেশি থাকবে তাহলে কি মানে বেশি মানুষের জন্য কি বেশি জায়গা লাগবে না নর্মালি চিন্তা করো বেশি মানুষের জন্য কি বেশি জায়গা লাগবে কম মানুষের জন্য কি কম জায়গা লাগবে তাহলে গ্যাসের অণুর সংখ্যা যত বেশি থাকবে তারা কি বেশি জায়গা নেবে আর অণুর সংখ্যা কম থাকলে কি কম জায়গা নেবে অণুর সংখ্যা বেশি মানে কি বেশি মোল সংখ্যা বেশি অণুর সংখ্যা কম মানে মোল সংখ্যা কম এবার এটা আসো যদি শুধু n স্থির থাকে তাহলে কি হবে ইকুয়েশন বলো ইকুয়েশন হবে p1 v1 ভাগ t1 সমান হবে p2 v2 আপন কত
চার্লসে সমন্বয় সূত্র বয়েলের চার্লসে বয়েল এবং চার্লসের কি সূত্র এটা সমন্বয় সমন্বয় আমরা তো অনেক সময় সূত্র মুখস্থ করে ফেলি বাট তোমাকে বুঝতে হবে যে এই সূত্রটার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো স্থির আছে ওকে এখন দেখো এক্সামে এখন ধরো হঠাৎ করে কি হইলো এইগুলার বাইরে পরীক্ষা কোশ্চেন চলে আসে এগুলো কিন্তু মোটামুটি সব স্টুডেন্টরাই পারে এই জিনিসগুলো বয়েল চার্লস অ্যাভোগাড্রো গেলুসান এবং বয়েল হচ্ছে কি সমন্বয় সূত্র ওকে এই এর বাইরে কোশ্চেন আসে স্টুডেন্টদের ঝামেলা করে যাবে ঠিক আছে কেন ধরো কোনো পরীক্ষায় এমন কোশ্চেন আসলো শুধু চাপ স্থির এই জায়গায় বাচ্চারা ভুলটা করবে এরকম ভুলটা করবে যখন স্থির চাপ আমরা বলি তখন স্টুডেন্টরা কি মনে করবে ও আচ্ছা চাপের মান স্থির তার মানে কার সূত্র চার্লস শুধু চাপ স্থির থাকলে কিন্তু সেটা চার্লসের সূত্র হবে না চাপের মান স্থির থাকতে হবে গ্যাসের পরিমাণও কি থাকা লাগবে স্থির থাকা লাগবে আমরা কিন্তু অনেক সময় গ্যাসের যে পরিমাণ এই বিষয়গুলোকে উপেক্ষা করে যাই এই বিষয়গুলোর দিকে আমরা নজর দিই না তাহলে চার্লসের সূত্র হতে গেলে কিন্তু শুধু চাপ স্থির থাকাটা জরুরি নয় চাপ এবং গ্যাসের মোল সংখ্যাও কি থাকতে হবে স্থির থাকতে হবে দেখো যদি শুধু চাপ স্থির থাকে যদি শুধু চাপ স্থির থাকে কিন্তু যদি গ্যাসের মোল সংখ্যা চেঞ্জ হয় তাহলে ইকুয়েশন কি হবে তাহলে শুধু পিটাই কাটা যাবে ইকুয়েশন কিন্তু মোল সংখ্যাটাও থাকবে তাহলে ইকুয়েশন হবে v1/n1t1 v2/n2t2 ইকুয়েশন কিন্তু এখন এইটা হবে এটা হবে v1/n1t1 সমান v2/n2t2 এইটা হবে এখন ধরো তুমি কোশ্চেন বললা যে ভাই চাপ স্থির আছে ওদিকে ধরো প্রশ্ন করতে ইচ্ছা করে মোল সংখ্যাটাও চেঞ্জ করে দিছি এখন তুমি চাপ স্থির দেখেই কি তুমি সুন্দর মতো করে চার্জ সূত্র অঙ্ক করে চলে আসছো জিরো এই যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবারটা প্রশ্নগুলো ব্যাক ফিজিক্সে অনেক মজা লাগছে হ্যাঁ ফার্স্ট পেপারে তোলে শিখছো সব শিখছো আমি একটা সলভ করছি সেটা হলো ভেক্টরটা কি আমি বলবো তাহলে হচ্ছে বেস করতে হবে এরকম বসে ভেক্টরটা ভেক্টরটা কই আমার মাথায় রিলেশন থাকবে ভেক্টরের মধ্যে হচ্ছে ভাই যে এক অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় সব একসাথে করতে করে তারপর ভেক্টরটা দিছে আমি ভাবছি নদীর বাংলা ভার্সনের কোশ্চেনের মান একরকম ইংলিশ ভার্সনের কোশ্চেনের মান একরকম আমার হচ্ছে প্রশ্ন আসলে অনেক বেশি টাফ হয় না মানে যদি কোশ্চেনের যে প্যাটার্ন এটা চেঞ্জ হয়ে গেছে মানে গ্রামে তো ছোট ছোট কি বোর্ড কোশ্চেন করে অভ্যস্ত যা আমাদের বড় ঠিক আছে আদর্শ গেছাতে থেকে আপনি কি কাগ্রতা তারপর হচ্ছে যে কি ওই যে হ্রদের অঙ্ক রোদের গভীরতা ঠিক আছে এগুলাই আমরা সব এক্সপেক্ট করি যে এগুলাই আসবে বা গ্যাসের গতিশক্তি নির্ণয় করা এগুলাই আসবে আরএমএস ভেক্টর গুলো হুট করে গড় বক্তব্য চলে আসে গড় বক্তব্য আসে না বলতেছি না বাট এগুলা ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন ধরো 7 বছর পর একবার আসে বা আগে যখন অনেকগুলো বোর্ডে एग्जाम হতো তখন কোনো একটা বোর্ডে হতো গড় বক্তব্য কোশ্চেন আসে অন্য বোর্ডে আসে আচ্ছা এই যে কোশ্চেনের প্যাটার্নে চেঞ্জ হয়ে গেলে কি তোমার एग्जाम হলে কিন্তু ঝামেলা পড়ে যাবে না অনেকেই গড় বক্তব্যের পর যে কনসেপ্ট সেটা ভালো মতো পড়েই নেই বইতে কিন্তু আছে এটা ভালো করে পড়েনি তাহলে নিউটনীয় বলবিদ্যা থেকে যে সিলিন্ডারের যে জড়তার ভ্রামকের যে প্রশ্নটা আসছে এটাও কি স্টুডেন্টরা এটা ডিপলি জিনিসগুলো পড়ে না পড়ছো বাট সবাই তো বলে ওইখানে মনে করো কোশ্চেন মধ্যে একটু হালকা ঝামেলা ছিল একটু হালকা কনসেপ্টুয়াল একটু ঝামেলা ছিল তো এই যে তোমার ঝামেলা তুমি যদি এখন শুধু শুধু সূত্র মুখস্থ করে অঙ্ক করো কনসেপ্ট ক্লিয়ার না করো তাহলে কি বিপদে পড়বে এই জন্য কনসেপ্টটাকে ভালোভাবে ক্লিয়ার করো তারপর তুমি আচ্ছা ভাই এটা ওই যে 8 নাম্বার যে প্রশ্নটা ছিল শব্দ অধ্যায় হ্যাঁ এই যে তরঙ্গ তরঙ্গ অধ্যায়ে কিন্তু 99% মানুষ পড়েই নেই তরঙ্গ চ্যাপ্টারটা অনেক টাফ তুমি নিচে তো পড়তে গেছো বুঝছো এটা কঠিন একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা কিন্তু প্রবলেমগুলি স্কিপ করছে কেউই পড়ে না ভাই ওইটাতে আপনি একটা দেখবেন যে কম্পাঙ্ক বেরোচ্ছে এটা 2 হাত 8 দুটো তো শোনাই যায় না আমি কেমন এটা দাম হ্যাঁ যে সাধ্যতার সীমার মধ্যে পড়ে না হ্যাঁ ঠিক আছে আর বাবাটা হচ্ছে কি
কোশ্চেনটা মানে নর্মালি কারেক্ট না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি অঙ্ক সলভ করা যাবে, মানে তুমি ইকুয়েশন ব্যবহার করে ম্যাথ সলভ করতে পারবা, বাট তুমি এটা প্র্যাকটিক্যালি জিনিসটা কারেক্ট না। এআইটা দিছিল এআই সলভ করে দিছে এটা সব তো তাহলে হচ্ছে তাহলে আজকে তুমি থাক, আগামী ক্লাসে আমরা বয়েল চার্লস বায়োডা কাজ সূত্র এটা কোনো সূত্র না, এটা হলো সৃষ্টির সূত্র এই হচ্ছে কোন মানে বুঝাই ফাঁস করে দেব এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না। কে বাট এই যদি বলো তোমার কাজ কি, কোন কোন চলকগুলো স্থির আছে এটা দেখবা, আর যেগুলো চেঞ্জ হচ্ছে ওগুলো তুমি দেখবা, তাহলে হয়ে যাবে। পাঁচটা ক্লাসে ক্লাস নাই আছে আমি কোন ছেলে করতে পারছি আমার 5:30 টাকা তাহলে আগামী ক্লাসে আমরা বয়েল চার্লস এর নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। অফ করে দিলাম তারপরে